আসসালামু আলাইকুম। তো আজকে আমি ভাবছি কথা বলবো হচ্ছে রেফারেন্স লেটার ব্যাপারে। রেফারেন্স লেটার অথবা রেকমেন্ডেশন লেটার যেটাই বলা হোক, তো জিনিসটা খুব ইম্পর্টেন্ট আসলে, যেখানে অ্যাপ্লাই করা হোক না কেন। ইউএসের জন্য এটা আরও বেশি ইম্পর্টেন্ট, বিকজ ইউএসএতে অ্যাপ্লাই করার জন্য 3টা রেফারেন্স লেটার নেওয়া লাগে। তো ইউজুয়ালি ধারণা হচ্ছে এরকম যে 3টার মধ্যে যদি একটা জব রিলেটেড হয় তাহলে ভালো হয়। জব রিলেটেড মানে হচ্ছে পড়াশোনার বাইরে আর কি, মানে একাডেমিক প্রফেসরের বাইরে যদি অন্য কেউ সার্টিফাই করে, রেকমেন্ডেশন করে, এটা অফিসের বস হতে পারে, কলিগ হতে পারে, সিনিয়র কলিগ, এরকম কিছু, অথবা কেউ যদি ভলেন্টারি কার্যক্রম করে থাকে কোনো রিনাউন্ড অর্গানাইজেশনের, সেখানকার যদি কোনো অথরাইজ পারসন রেকমেন্ডেশন দেয়, এরকম কিছু। তবে 2টা মানে অফিসিয়াল হলেই ভালো। প্রফেসর থেকে, যে যাদের আন্ডারে পড়াশোনা করা হয়েছে তাদের থেকে নেওয়াই ভালো। এখন এই 2টা অথবা 3টায় যদি এখন কারো জব এক্সপিরিয়েন্স না থাকে অথবা বাইরের কারোর সাথে পরিচিত না থাকে, সেক্ষেত্রে তো তাকে 3টায় একাডেমিক প্রফেসরের সাথেই রেফারেন্স লেটার নিতে হবে। তো 3টার মধ্যে চেষ্টা করা উচিত যে অবশ্যই একটা যেন রিনাউন্ড, কারণ লাইক ওই ফিল্ডে, যে ফিল্ডে অ্যাপ্লাই করা হচ্ছে সেই ফিল্ডে কাজ করেন বা প্রসিদ্ধ, অথবা সেই ফিল্ডে কিছু পেপার আছে এরকম কারোর সাথে, এবং তার ডেজিগনেশন যদি ফুল প্রফেসর হয় এরকম কারোর সাথে নেওয়া ভালো। হ্যাঁ, এর মানে এই না যে ফুল প্রফেসর হলে ভালো, না হলে না। আই মিন, যদি এমন হয় যে পার্টিকুলার একটা ফিল্ডে অ্যাপ্লাই করা হচ্ছে আর সেক্ষেত্রে একজন জুনিয়র প্রফেসর যিনি অ্যাসিস্ট্যান্ট অথবা অ্যাসোসিয়েট, তার কাজ অনেক বেশি, রেকগনিশন অনেক বেশি, তার পাবলিকেশন অনেক বেশি সিনিয়রের চাইতে, তাহলে সেক্ষেত্রে ওই জুনিয়রটাকেই প্রেফারেন্স দেওয়া উচিত। আচ্ছা, তাহলে এই হলো প্রফেসর মানে কাদের সাথে আমরা রেকমেন্ডেশন লেটার নিব তার ব্যাপারে একটা মোটামুটি আইডিয়া। এখন ওয়ান্স আই হ্যাভ দ্য আইডিয়া, হাউ ডু আই গেট রেফারেন্স লেটার। এখন আমাদের ঘটনা হলো যে ইউজুয়ালি যেটা হয়, আমরা অন্য ব্যাপারে অনেক প্রিপারেশন নিলেও রেফারেন্স লেটারের ব্যাপারে তেমন একটা প্রিপারেশন নিই না। এখন এটা নেওয়া উচিত, কারণ হলো যেটা হলো যে আমিও বাংলাদেশে অ্যাজ এ টিচার জব করেছি এবং আমার কিছু এক্সপিরিয়েন্স আছে, সেখান থেকে জানি যে বাংলাদেশের যারা ফ্যাকাল্টি, ওনাদের আসলে একাডেমিক কাজের বাইরে অনেক ধরনের রেসপন্সিবিলিটি থাকে, এবং একাডেমিক কাজেও অনেকগুলো রেসপন্সিবিলিটি থাকে, অনেকগুলো ক্লাস নিতে হয়, পরীক্ষার খাতা দেখা, এই সে অনেক ব্যাপার। সো একজন স্টুডেন্টের ব্যাপারে আসলে ইন্ডিভিজুয়ালি খুব সুন্দরভাবে চিন্তা করার মতো সময় হয়তো ওনাদের থাকে না। তো সেক্ষেত্রে ওনারা ইউজুয়ালি যেটা বলে সেটা হলো যে তুমি একটা ড্রাফট দাও, আমি সেই ড্রাফটটা থেকে মোটামুটি কারেকশন করে তোমাকে রেফারেন্স লেটার দিয়ে দিব। তো এই ক্ষেত্রে এই ড্রাফট করতে গিয়ে আমরা যেটা করি যে সিনিয়র কারোর সাথে হয়তো একটা ড্রাফট নিই অথবা গুগল করি, তারপরে ড্রাফটগুলো লিখি এবং তারপরে প্রফেসরদের দিই। স্যার যদি সময় থাকে স্যার কিছু কারেকশন দেন, স্যারের যদি সময় না থাকে স্যার দেখা গেলো যে ওইটাতেই সাইন করে দেন। এখন দেয়ার ইজ ফিউ প্রবলেম। যদি এমন হয় যে 3টা রেফারেন্স লেটারের আসলে একই রকম বক্তব্য থাকে, তাহলে আসলে সেটার জাস্টিফিকেশন কম হয়, সেটা একটা ফেক রেফারেন্স হিসেবে চিন্তা করে। আবার যদি এমন হয় যে প্রত্যেকটা প্রফেসর একদম একটা মানুষের মধ্যে অনেকগুলো গুণের কথা বললো, হ্যাঁ খুব সে অনেস্ট, ডিউটিফুল, তারপরে হচ্ছে আরও অনেক গুণের কথা বললো, সেটাও একটা ব্যাপারে মানে সন্দেহের উদ্বেগ করে যে একজন টিচার একজন স্টুডেন্টের ব্যাপারে সব প্রফেসর এত কিছু জানতে পারে কিনা। তো সেই ক্ষেত্রে যেটা বেস্ট অ্যাপ্রোচ বলে আমি মনে করি সেটা হলো যে পার্টিকুলার একটা ব্যাপারে শুধু লেখা, হুইচ ইজ ভেরি গুড। ফর এক্সাম্পল, ধরে নেন আপনি হচ্ছে যে ম্যাটেরিয়াল সায়েন্সের বা মানে লাইক ম্যাটেরিয়াল সায়েন্সই বলি। সো ম্যাটেরিয়াল সায়েন্সের একটা ফিল্ডে অ্যাপ্লাই করবেন। এখন আপনি ম্যাটেরিয়াল সায়েন্সের যেসব টপিক আছে আন্ডারগ্রেড, আপনি যদি ফিজিক্সের স্টুডেন্ট হয়ে থাকেন, রিলেটেড সাবজেক্ট যেগুলো আছে যেমন কনডেন্স ম্যাটার ফিজিক্স বা সুপার কন্ডাক্টিভিটি, ইভেন ইলেকট্রনিক্স, এই ধরনের কিছু
তো এই ধরনের একজন প্রফেসরের সাথে আপনি কি করলেন, রেফারেন্স লেটার নিলেন এবং সেখানে আপনি লিখলেন যে স্টুডেন্ট আসলে ক্লাসে খুব মনোযোগী ছিল, আমি যেসব কাজ দিতাম সেই কাজগুলো সে মানে সঠিক সময় সুন্দরভাবে সম্পন্ন করত, এবং আমি মনে করি যে তার এই পার্টিকুলার টপিকসে অনেক ভালো নলেজ আছে। ইভেন সে আমার ক্লাসে একটা হায়ার স্ট্যান্ডার্ড মার্কস পাইছে, লাইক 90% মার্কস পাইছে, এবং আমি যে ধরনের মানে তাকে দেখা গেলো যে সে অনেক টপিকে আমার ক্লাসে করে হয়তো আমাকে নোট প্রোভাইড করছে, এরকম কিছু এ ধরনের কথা যদি বলে সেটা একটা গুড রেফারেন্স লেটার, অনেক হাবিজাবির ব্যাপারের সাথে বলার চাইতে। কারণ তখন ওরা বুঝবে যে না, ওই স্টুডেন্ট যেহেতু ওই টিচারের আন্ডারে সরাসরি কাজ করেছে এবং সে তার পার্টিকুলার ব্যাপারে ইভ্যালুয়েশন করছে, মানে আনুষঙ্গিক অনেক কথা না বলে, তখন সেটার বিশ্বাসযোগ্যতা অনেক বেশি হয়, আর যেটা কিনা দরকার। এই জন্য আমরা যখন রেফারেন্স লেটারগুলো ড্রাফট লিখবো তখন আমাদের চিন্তা করা উচিত যে আমরা কার সাথে নিব, এবং যার সাথে নিব তার সাথে আমার রিলেশনটা আমি কীভাবে স্টাবলিশ করতে পারি। মানে একটা রিজিড রিলেশন, ভেগ না যে ও আমার স্টুডেন্ট ছিল, সে খুব ভালো ছিল, এই ধরনের কিছু না। পার্টিকুলার ব্যাপারে যে হ্যাঁ সে আমার স্টুডেন্ট ছিল, পার্টিকুলার এই কোর্স করছে আমার আন্ডারে, অথবা আমরা এই প্রজেক্টে ছিলাম একসাথে, অথবা আমরা রিসার্চ করছি একসাথে, এবং সে এইভাবে আমাকে মানে রেসপন্সিবিলিটি দেখাইছে। হ্যাঁ, আমি তার মনে করি যে তার এই নলেজগুলো অনেক মানে স্ট্রং। হ্যাঁ, থিওরিটিক্যাল নলেজ অথবা অ্যানালাইটিক্যাল নলেজ অথবা লাইক সময় কাজ করা, রেসপন্সিবিলিটি নেওয়া, এই ধরনের ব্যাপারগুলো এরা কিন্তু খুঁজে রেফারেন্স লেটারে। এবং এট দ্য এন্ড প্রফেসর বলবে যে আমি মনে করি যে আসলে তুমি যদি তাকে সিলেক্ট করো তাহলে হচ্ছে কি লাইক সে অনেক ভালো একটা ক্যান্ডিডেট হতে পারে। ইভেন ভালো না বলে যদি সে বলে যে আমি তাকে মনে করি যে লাইক অ্যাভব এভারেজ স্টুডেন্ট, অথবা তার ক্যাপাবিলিটি লাইক আমার 100 জন স্টুডেন্টের মধ্যে টপ 70%-এর মধ্যে পড়ে, এই ধরনের কথা বললেও ভালো। মানে ব্যাপারটা হলে যত বেশি প্রিসাইজ হবে ইনফরমেশন, যত বেশি কম্প্যাক্ট হবে, মানুষ তত বেশি বিশ্বাস করবে। আর যত বেশি এলোমেলো হবে, ভেগ হবে, অস্পষ্ট হবে, মানুষ তত মানে বিশ্বাস করবে না। ঠিক আছে, এই জন্য রেফারেন্স লেটার যখন লেখা হবে, যেহেতু আমাদেরকেই লিখতে হবে, সেহেতু আমরা নিজের ব্যাপারে ওই স্যারের ব্যাপারে চিন্তা ভাবনা করে এরকম কিছু একটা দাঁড় করাই। অবশ্যই যেহেতু স্যারকে আমি দিব, স্যার যদি দেখে যে আমি এমন কিছু লিখছি যেটা বাস্তবতা থেকে অনেক দূরে, তাহলে তো হয়তো স্যার সেটা সাইন করবে না, উল্টা ক্রিটিসিজম করতে হয়েছে। সেক্ষেত্রে আমরা তো সেটা করব না। কিন্তু ছোট থেকে ছোট যে ব্যাপারগুলো থাকে সেগুলোকে আমরা যদি সুন্দর আঙ্গিকে লিখতে পারি, দ্যাট ইজ ভেরি গুড। এটা অন্য ক্ষেত্রেও প্রযোজ্য, লাইক যদি কেউ একাডেমিক এর বাইরে মানে জব অর্গানাইজেশন থেকে অথবা ভলেন্টিয়ার কোনো কাজের অর্গানাইজেশন থেকে নিতে চায়, সেক্ষেত্রে পার্টিকুলারলি বলতে হবে, যেমন জবে যিনি দিচ্ছেন তিনি তো আর অনেস্ট বলার কিছু নাই। অনেস্ট বলতে পারে এই শর্তে, যদি এমন হয় যে হ্যাঁ ও আমার সাথে জব করছে, জবের সময় একটা লাইক রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে যেখানে টাকা পয়সার অনেক ব্যাপার ছিল, হ্যাঁ সে ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো খুব স্বচ্ছ ছিল, ক্লিয়ার ছিল, সেক্ষেত্রে আমি বলতে পারি সে অনেক অনেস্ট। মানে এরকম ব্যাকগ্রাউন্ড সহ যদি বলে তাহলে ভালো। আর রেফারেন্স লেটার মানে পৃষ্ঠার পর পৃষ্ঠা হওয়া দরকার নাই। যদি এমন হয় যে 5-6 লাইন একটা প্যারা নিচে স্যার সাইন করে দিছে, দ্যাট ইজ মোর দ্যান ইনাফ। কিন্তু সেটা প্রিসাইজ হলে, কম্প্যাক্ট হলে, পার্টিকুলার ব্যাপারে, সেটাই হচ্ছে একটা ভালো রেফারেন্স লেটার। তো আজকে এখানেই থামি। আমি আশা করি এরকম খুঁটিনাটি টপিক অ্যাবাউট এসওপি বলার চেষ্টা করব নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।